নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। ডিআইআই আজকের দিনে ৫,০০৪ কোটি টাকার শেয়ার কিনেছে এবং যদি দেখেন এফআইআইরা আজকের দিনে ১১৫ কোটি টাকা শেয়ার বিক্রি করেছে। তো গতকাল দেখেছিলেন এই এফআইআইদের তরফ থেকে 50 কোটি টাকার বাইং এসেছিল এবং আজকের দিনেও এফআইআইদের যে সেলিং সেটা অনেকটাই কম এবং সেই তুলনায় আজকের দিনে ডিআইআই এরা কিন্তু ভারতীয় বাজার থেকে অনেক বেশি শেয়ার কিনেছে। তো এফআইআইদের এই যে সেলিং সেটা যদি আগের তুলনায় কমে আসে, দেখুন না কিনলেও চলবে, যদি সেলিংও না করে তাহলেও কিন্তু ভারতীয় মার্কেট আস্তে আস্তে ওপর দিকে উঠবে। এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি, ডাউ জোন্স এটা এই মুহূর্তে 0.44% নিচে ট্রেড করছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখি নাসডাক কম্পোজাইট এটা 0.30% উপরে রয়েছে। এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো কিরকম পারফর্ম করছে, ইনফোসিসের এডিআর এটা 0.41% উপরে রয়েছে, উইপ্রোর এডিআর এটা প্রায় 2% উপরে, আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা প্রায় 0.5% ডাউনে রয়েছে। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.93% ডাউন। তারপরে মেঘমাইট্রি এটা প্রায় 2% নিচে ট্রেড করছে। তারপরে ডক্টর রেড্ডি ল্যাব এটা একদম বর্ডারে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি যাত্রা অনলাইন দেখি, যাত্রা অনলাইনে এই যে প্রাইস মুভমেন্ট সেটা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এরপরে যদি কথা বলি, এর আগের ভিডিওতে কভার করেছিলাম এই সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে পজিটিভ কথাবার্তাও কিন্তু চলছে এবং একটি রিপোর্টের মাধ্যমে এই খবর সামনে আসছে যে ইন্ডিয়ার যে ট্রেড টিম রয়েছে যারা এই নেগোসিয়েশন করছে তারা এই সামনের সপ্তাহতেই আমেরিকাতে যেতে পারে এই ট্রেড ডিলের ব্যাপারে। তো দেখতে পাচ্ছেন এই যে রিপাবলিক এই যে মিডিয়াটা রয়েছে এরাই কিন্তু এই যে রিপোর্ট সেটা প্রকাশ করেছে। তো সামনের সপ্তাহেতে যদি এরকম কোনো খবর আসে এবং সেইখান থেকে পজিটিভ কোনো আপডেট আসে তাহলে সেটা বাজারের জন্য ভালো হতে পারে। এবং যদি সামনের সপ্তাহে মিটিং হয় এবং সেখানে খারাপ কোনো আপডেট আসে, মানে এই ট্রেড নিয়ে কোনো নেগোসিয়েশন হলো না বা এই যে ট্যারিফের পরিবর্তন সেটা কিছুই হলো না, তাহলে সেটা ভারতীয় মার্কেটের জন্য খারাপ হতে পারে। আর আবারও এটা বলছি, এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে আসছে, মানে এটা অফিসিয়াল নিউজ নয় যে ইন্ডিয়ার ট্রেড টিম আগামী সপ্তাহে এই ওয়াশিংটনে যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে ইন্ডিয়া যদি দেখেন আরো অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে এই ট্রেডের ব্যাপারে নেগোসিয়েশনও করছে। তো রিপোর্টের মাধ্যমে এই খবর সামনে আসছে আগামী কিছুদিনের মধ্যেই এই ওমান যে দেশটা রয়েছে তাদের সঙ্গে ভারতের যে ট্রেড ডিল সেটা হয়ে যেতে পারে এবং এই যে ট্রেড ডিল সেটা হবে এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, মানে দুটো দেশের ওপর কোনো প্রকার ট্যারিফ বসাবে না। দেখতেই পাচ্ছেন আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলজি তিনি কিন্তু এই কথা বলেছেন যে ইন্ডিয়া ওমান এফটিএ মে হ্যাপেন ইন এ উইক। তো এর ফলে কি হবে, দুটো দেশের মধ্যে এই যে বাণিজ্যের সম্পর্ক সেটা আরো উন্নত হবে এবং এই যে ট্রেড ডিলের ব্যাপারটা সেটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছিল। দেখতে পাচ্ছেন 2023 সাল থেকে এই ব্যাপারে কিন্তু আলোচনা চলছে। আর এই দুটো দেশের মধ্যে কি রকম বাণিজ্য হয়, তো দেখতে পাচ্ছেন প্রথম যে কলমটা রয়েছে এটা কি এক্সপোর্ট ফ্রম ইন্ডিয়া, মানে কত পরিমাণে দ্রব্য এই ইন্ডিয়া থেকে ওমান দেশটাতে যায়। আর পরেরটা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট বাই ইন্ডিয়া, মানে কত পরিমাণে সামগ্রী আমরা ওমান থেকে নিয়ে আসি। তো যদি রিসেন্ট ডেটা দেখেন এই 2023-24 দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে ওমানে প্রায় $4,426 মিলিয়ন সামগ্রী রপ্তানি করা হয়ে থাকে এবং সেখানেই এই ওমান থেকে ইন্ডিয়াতে আসে 4,520 মিলিয়নের সামগ্রী। তো দেখতে পাচ্ছেন দুজনের মধ্যেই এই যে বাণিজ্যের পরিমাণ সেটা কিন্তু প্রায় সেম রয়েছে এবং এই যে ফিগার গুলো সেগুলো কিন্তু সব মিলিয়নে রয়েছে। তো যদি ওমানের সঙ্গে এই ইন্ডিয়ার ট্রেড ডিল হয়ে যায় তাহলে কোন সেক্টর সব থেকে বেশি উপকৃত হবে, যে সেক্টর এই ওমানে বেশি পরিমাণে পণ্য সরবরাহ করে থাকে সেই সেক্টরের জন্য কিন্তু এটা পজিটিভ হতে চলেছে। তো ইন্ডিয়া কি কি দ্রব্য এই ওমানে সরবরাহ করে থাকে, তো দেখতেই পাচ্ছেন এই ওমান দেশটা ইন্ডিয়া থেকে কি কি নেয়, মিনারেল যে ফুয়েল রয়েছে তার সঙ্গে সঙ্গে অয়েল রয়েছে, তার সঙ্গে সঙ্গে ডিস্টিলেশন যে প্রোডাক্ট রয়েছে। তো এর মধ্যে যে অয়েল কোম্পানিগুলো রয়েছে, মানে যে সমস্ত কোম্পানিগুলো এই অয়েল রিফাইন করে থাকে, তো সেই কোম্পানির জন্য ভালো হবে, কারণ এই অয়েল তার সঙ্গে সঙ্গে মিনারেল ফুয়েল এবং তার সঙ্গে সঙ্গে ডিস্টিলেশন যে প্রোডাক্ট এইগুলোই কিন্তু সব থেকে বেশি ইন্ডিয়া এই ওমানে এক্সপোর্ট করে থাকে। তো দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা সব থেকে বেশি $735 মিলিয়ন। তারপরে কি রয়েছে দেখতে পাচ্ছেন আয়রন এন্ড স্টিল প্রায় $526 মিলিয়ন কাছাকাছি। তারপরে আরো কিছু জিনিসপত্র রয়েছে, এই দেখতে পাচ্ছেন এই যে সেরালস রয়েছে এইগুলো এক্সপোর্ট হয় $206 মিলিয়ন কাছাকাছি, মানে খাদ্যদ্রব্য বিভিন্ন যে শস্য হয় তার সঙ্গে সঙ্গে মেশিনারি রয়েছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, তারপরে বয়লার্স রয়েছে, তারপরে ইলেকট্রিক্যাল, তারপরে ইলেকট্রনিক ইকুইপমেন্ট, তারপরে যে আর্টিকেলস অফ আয়রন এবং স্টিল রয়েছে এইগুলোই কিন্তু সব থেকে
বেশি এই ওমান দেশটাতে এক্সপোর্ট হয়ে থাকে। তো যদি এই ওমান দেশটার সঙ্গে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা ভারতের ইকোনমির জন্য ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারেও কিন্তু এর পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এরপরে যদি কথা বলি ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এই ট্রেড ডিলের ব্যাপারে কি হচ্ছে, তো চলুন সেটাও দেখে নিই। তো যদি দেখেন কিছুদিন আগেই কভার করছিলাম এই ট্রাম্প কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়ন এদেরকে আর্জি জানাচ্ছিল যাতে তারা এই ইন্ডিয়া এবং চায়নার উপর 100% ট্যারিফ বসিয়ে দেয়। তো কি কারণে বলছিল, কারণ ইন্ডিয়া এবং চায়না এই দুটো দেশই এই রাশিয়া থেকে সব থেকে বেশি ক্রুড অয়েল কিনে থাকে। তো এই দুটো দেশের উপর 100% ট্যারিফ বসিয়ে দিলে ইনডাইরেক্টলি এই পুটিনের উপর প্রেসার তৈরি হবে। তো সেই কারণেই ট্রাম্প কিন্তু বারবার এই ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আর্গুও করছে। তো তারপরে রিপোর্টের মাধ্যমে সামনে আসছিল যে ইইউ মে লিস্ট ইন্ডিপেন্ডেন্ট চাইনিজ রিফাইনারিজ ইন নিউ রাশিয়া স্যাংশন প্যাকেজ, মানে এই ইউরোপিয়ান ইউনিয়ন এরা চায়নার কিছু রিফাইনারিকে এই যে নতুন স্যাংশন প্যাকেজ তার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে এবং এর সঙ্গে সঙ্গে হয়তো ইন্ডিয়ার উপরেও কিছু স্যাংশন লাগু হতে পারতো। তবে তারপরে রিপোর্টের মাধ্যমে কিছু পজিটিভ খবরও সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ আগেরই খবর, এই 9টা 4 এই খবরটা এসেছে, রাত্রি 9টা 4 দেখতে পাচ্ছেন আজকেরই ডেট রয়েছে। তো কি খবর আসছে দেখতে পাচ্ছেন, ইইউ ইজ আনলাইকলি টু হাইক ট্যারিফ অন ইন্ডিয়া চায়না এট ট্রাম্পস রিকোয়েস্ট, মানে ট্রাম্প যে অনুরোধ করছে ইন্ডিয়া এবং চায়নার উপর ট্যারিফ বাড়াবার ব্যাপারে, তো সেই ব্যাপারে এই ইউরোপিয়ান ইউনিয়ন এরা কিন্তু এই যে ট্যারিফ সেটা হয়তো বাড়াবে না। তো এটা অবশ্যই ইন্ডিয়ার মার্কেটের জন্য ভালো হবে। এরপরে কিছু কোম্পানির ব্যাপারে কিছু নিউজ দেখে নেবো। প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড। তো এই কোম্পানির জন্য কি খবর আসছে, তো দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই কভার করেছিলাম এই কোম্পানিটা এই P75 প্রজেক্টের জন্য সিলেক্টেড হয়েছে। তো সেই ব্যাপারে খবর আসছে, দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা জানিয়েছে যে ইন্ডিয়ান নেভির সঙ্গে এই যে সাবমেরিন প্রজেক্ট P75 এই ব্যাপারে তাদের যে ডিসকাশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এর পরের কোম্পানি জুপিটার ওয়াগনস লিমিটেড। তো এই কোম্পানির জন্য কি খবর আসছে, এই কোম্পানিটা এই যে ফিয়াট এক্সেল হয় এইটা তৈরি করার জন্য এই রেলওয়ে মিনিস্ট্রির তরফ থেকে 113 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। এর পরের কোম্পানি রেল বিকাশ নিগম লিমিটেড। তো এই কোম্পানির জন্য কি খবর আসছে, তো দেখতে পাচ্ছেন এই রেল বিকাশ নিগম লিমিটেড এমার্জেস অ্যাজ দ্য লোয়েস্ট বিডার ফ্রম ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে, মানে কোনো একটা প্রজেক্টের জন্য অনেক কোম্পানি এই বিড লাগিয়েছিল বা নিলাম লাগিয়েছিল। তো সেখানে এই রেল বিকাশ নিগম লিমিটেড এরা কিন্তু সব থেকে কম প্রাইসে সেই যে প্রজেক্ট সেটা তৈরি করার জন্য রাজি হয়েছে এবং তার কারণেই এই কোম্পানিটা সেই যে অর্ডার সেটাও পেয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন রেল সংক্রান্ত বিভিন্ন অর্ডার পেয়েছে, এই যে রেলের 220 132 কিলোভোল্ট, তারপরে 2x25 কেবি স্কোয়াড কানেক্টেড ট্র্যাকশন সাবস্টেশন এন্ড সুইচিং পোস্ট এইগুলোর জন্য অর্ডার পেয়েছে। তো এটা রেল সেক্টরে কাজ করে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই রেল কোম্পানিগুলোর থেকেই কিন্তু অর্ডার পায়। তো অনুমান করা হচ্ছে এই যে প্রজেক্টের মূল্য সেটা হতে পারে 169 কোটির কাছাকাছি এবং কোম্পানিকে এই যে প্রজেক্ট সেটা 540 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। এর পরের কোম্পানি প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিটেড। তো এই কোম্পানিটাও একটি ছোট অর্ডার পেয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রিমিয়ার এক্সপ্লোসিভস সিকিউরস অর্ডার ফ্রম ডিফেন্স মিনিস্ট্রি। তো কত কোটি টাকার অর্ডার পেয়েছে দেখতে পাচ্ছেন, ছোটই অর্ডার পেয়েছে, 7.83 কোটি টাকা একটি অর্ডার পেয়েছে। এর পরের কোম্পানি ডিক্সন টেকনোলজিস লিমিটেড। তো এই কোম্পানিটা বিভিন্ন যে স্মার্টফোন সেগুলো ম্যানুফ্যাকচার করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু বিজনেস রয়েছে এবং ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত কোম্পানি এই স্মার্টফোন তৈরি করে থাকে তার মধ্যে এই ডিক্সন টেক এরাই কিন্তু সব থেকে বড় কোম্পানি। তো দেখতে পাচ্ছেন এই 17 ডিসেম্বর 2024 রিপোর্ট, কি রিপোর্ট এসেছিল, এই ডিক্সন কোম্পানিটা পার্টনার্স ভিভো টু মেক স্মার্টফোন ইন ইন্ডিয়া, মানে ডিক্সন কোম্পানিটা এই ভিভোর সঙ্গে একটা পার্টনারশিপ করতে চলেছে যেখানে এই দুটো কোম্পানি মিলে ভারতে এই যে স্মার্টফোন সেটা তৈরি করবে। তবে এর জন্য অনেক কিছু অ্যাপ্রুভালও লাগে, কারণ এই ভিভো এটা কিন্তু একটা বিদেশি কোম্পানি। তো কোনো বিদেশি কোম্পানি যখন ভারতের কোনো কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করতে যাবে তখন তার জন্য একটা ডিপার্টমেন্টের তরফ থেকে পারমিশন লাগে। তো সেই যে ডিপার্টমেন্ট সেটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড। তো এদের থেকে পারমিশন নিতে হয়। তো আজকের দিনে কি খবর সামনে আসছে দেখতে পাচ্ছেন, ডিক্সন টেক কি ভিভো কে সাথ দো কারার পর হোরাই বাত, মানেই ভিভোর সঙ্গে ডিক্সন টেক এরা কিন্তু দুটো জয়েন্ট ভেঞ্চার করতে পারে। তারপরে দেখতে পাচ্ছেন ভিভো ইন্ডিয়া মে বড়া হিস্সা লে সকতি হ্যায় ডিক্সন টেক। তো এই যে ভিভো ইন্ডিয়া রয়েছে এদের মধ্যে ডিক্সন টেক এরা কিন্তু বড় একটা অংশীদারিত্ব নিতে পারে এবং এর সঙ্গে সঙ্গে ডিক্সন এবং ভিভোর মধ্যে যে জয়েন্ট ভেঞ্চার হয়েছিল সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি এই মঞ্জুরি পেতে পারে এবং এই দুটো জয়েন্ট ভেঞ্চারের জন্য এই ডিক্সন এবং তার সঙ্গে সঙ্গে ভিভো এই কোম্পানি দুটো এই যে ডিপিআইআইটি এদের কাছে কিন্তু পৌঁছেছে। তো খুব শীঘ্রই এই যে জয়েন্ট ভেঞ্চারের জন্য অ্যাপ্রুভাল সেটা কিন্তু এই দুটো কোম্পানি পেয়ে যেতে পারে। আর এরপরের কোম্পানি ইনফোসিস লিমিটেড। তো ইনফোসিস লিমিটেড আগামীকাল সেপ্টেম্বর 11, তো আগামীকাল এই দিনেই ইনফোসিসের শেয়ারটা কিন্তু সকলেরই ফোকাসে থাকবে। তো কি কারণে আগামীকাল ইনফোসিসের শেয়ারটা ফোকাসে থাকবে, কারণ আগামীকাল কোম্পানি
একটা বোর্ড মিটিং বসাতে চলেছে। তো যেই বোর্ড মিটিং এ এই বাইব্যাকের ব্যাপারে আলোচনা হবে। তো কালকের দিনে পরিষ্কার হয়ে যাবে যে কোম্পানি বাইব্যাক ঘোষণা করতে চলেছে কিনা, এবং ঘোষণা করলেও সেটা ওপেন রুটে হবে নাকি টেন্ডার রুটে হবে। এবং যদি দেখেন এর আগে প্রায় 4 থেকে 5 বার এই কোম্পানিটা বাইব্যাক করেছিল। তো সেই বাইব্যাক করার পরে কোম্পানিটা কেমন পারফরমেন্স দেখিয়েছিল দেখতে পাচ্ছেন। 2022 সালের যে বাইব্যাক হয়েছিল সেখানে 1 সপ্তাহ পরে 4.7% পড়ে গিয়েছিল। তারপরে 1 মাসে 3.4% বেড়েছিল এবং 3 মাসে 0.7% বাড়া ছিল। তারপরে যে এপ্রিল 2021 বাইব্যাক হয়েছিল সেইখানে কেমন পারফর্ম করেছিল, 1 সপ্তাহে 2.3% বাড়া, 1 মাসে পড়েছিল 1.8% এবং 3 মাসে পড়েছিল 0.8%। তারপরে 2021 এর বাইব্যাকে 1 সপ্তাহে পড়েছিল 0.8%, 1 মাসে 1.7% এবং 3 মাসে দেখতে পাচ্ছেন 7.1% বেড়ে গিয়েছিল। তো এই সময় কোভিড এর পরবর্তী যে র্যালি সেটাও কিন্তু চলছিল। এরপরে যদি কথা বলি জোডিয়াক এনার্জি লিমিটেড, এই কোম্পানিটা দুটো সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করে ফেলেছে। তো যার একটার ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন 1.57 MWP এবং আরেকটার যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 1.23 MWP। এরপরে যদি কথা বলি হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, এই কোম্পানির জন্য কি খবর আসছে। এই কোম্পানিটা NHAI বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এদের তরফ থেকে 189.7 কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে। তো যেই অর্ডারে কোম্পানিটা এই যে দিল্লি ভাদোদরা এক্সপ্রেসওয়ে টোল অপারেশন এটা তৈরি করবে। এর পরের কোম্পানি 5 স্টার বিজনেসেস ফাইন্যান্স লিমিটেড, এই কোম্পানির জন্য কিছু পজিটিভ নিউজ আসছে। তো কি নিউজ আসছে দেখতে পাচ্ছেন, এই 5 স্টার বিজনেসেস অ্যাপ্রুভস 4,000 crore ফান্ড রেজ ভায়া এনসিডিস অন প্রাইভেট প্লেসমেন্ট বেসিস। মানে এই কোম্পানিটা এনসিডি বা নন কনভার্টেবল ডিবেঞ্চারের মাধ্যমে এবং প্রাইভেট প্লেসমেন্ট বেসিসে বাজার থেকে প্রায় 4,000 কোটি টাকা ফান্ড রেজ করতে চলেছে। তো কোম্পানি 4,000 কোটি টাকা তাদের বিজনেসের কাজে ব্যবহার করবে। এরপরে যদি কথা বলি ডিম্যাট অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু খবর এসেছে। তো কি খবর আসছে তো দেখতে পাচ্ছেন এই আগস্ট মাসে ডিম্যাট অ্যাকাউন্টের যে গ্রোথ সেটা কিন্তু 5 বছরের মধ্যে সর্বনিম্ন জায়গাতে চলে এসেছে। মানে নতুন করে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হওয়ার যে পরিমাণ সেটা অনেকটাই কমেছে। তো দেখতে পাচ্ছেন মার্কেট চাপের মধ্যে রয়েছে। তো স্বাভাবিকভাবেই এই সময় ডিম্যাট অ্যাকাউন্ট খোলার যে পরিমাণ সেটা কমে যায়। আর ভাইসা ভার্সা যখন মার্কেট খুবই ভালো পারফর্ম করে তখন কিন্তু এই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং সেটা অনেকটাই বেড়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এই আগস্ট মাসে ডিম্যাট অ্যাকাউন্টের যে মোট পরিমাণ সেটা দাঁড়িয়েছে 204.60 মিলিয়ন এবং যে বৃদ্ধি হয়েছে সেটা হয়েছে মাত্র 19.7%। তো এর আগে এই যে বৃদ্ধি সেটা কিন্তু অনেকটাই বেশি ছিল। তো দেখতে পাচ্ছেন যেহেতু মার্কেট এখন প্রেসারের মধ্যে রয়েছে সেই কারণে এই যে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং সেটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গেছে। আর অন্যদিকে যখন দেখবেন মার্কেট খুবই ভালো পারফর্ম করছে তখন এই যে ডিম্যাট অ্যাকাউন্টের ওপেনিং সেটা অনেকটাই বেড়ে যাবে। তো এই মুহূর্তে কাদের কাছে কত ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে সিডিএসএল এদের কাছে রয়েছে 163.17 মিলিয়ন ডিম্যাট অ্যাকাউন্ট এবং অন্যদিকে এনএসডিএল এদের কাছে রয়েছে 41.43 মিলিয়ন ডিম্যাট অ্যাকাউন্ট। এবং দেখতেও পাচ্ছেন এর আগের মাসগুলোর তুলনায় এই যে পার্সেন্টেজ সেটা কিভাবে কমেছে দেখতে পাচ্ছেন। এই যে জানুয়ারি 2025 এইখানে ইয়ার অন ইয়ার 30.7%, তারপরে 28%, তারপরে 27%, 25, 24, 22, 21, 19। তো মার্কেট যদি এখানে এভাবে প্রেসারের মধ্যে থাকে এবং তার সঙ্গে সঙ্গে আরো যদি নিচের দিকে পড়ে তাহলে কিন্তু এই যে সংখ্যা সেটা আরো কমে যাবে। এমনকি অনেক ডিম্যাট অ্যাকাউন্ট সেটা বন্ধ হয়ে যাবে। তো এই যে ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে এটা হয়তো মনে হতে পারে খুব খারাপ, কিন্তু যদি দেখেন এটা কিন্তু মার্কেটের জন্য ভালোই হবে। কারণ যখনই মার্কেটে এই পাবলিকদের শেয়ার হোল্ডিং কমে যায় তখনই কিন্তু মার্কেট খুব দ্রুত বাড়তে থাকে। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো। ইন্ডিয়ান রুপি 88.07 কাছে চলছে, তো এখনো 88-র ওপরেই রয়েছে। তার সঙ্গে সঙ্গে যদি গোল্ড দেখি, গোল্ড তো একদম অল টাইম হাইয়ের কাছেই চলছে। এই 10 গ্রাম 24 ক্যারেট কলকাতায় 1,12,790 টাকাতে চলছে। এবং যদি ক্রুড অয়েল দেখি তো ক্রুড অয়েল কিছুটা বাড়া রয়েছে। WTI ক্রুড এটা 2.14% বাড়া এবং ব্রেন্ট ক্রুড এটা 1.96% বাড়া রয়েছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো। ডাও জোন্স এই মুহূর্তে 0.48% নিচে রয়েছে। এবং যদি তার সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজিট দেখি, নাসডাক কম্পোজিট কিছুটা পড়ে এখন 0.18% ওপরে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।